বায়াররা এখানে সুযোগটা নেয়। আমাদের যেহেতু গার্মেন্টস এর একটা দুর্নাম আছে এবং এই বাস্তবতাও আছে যে আমাদের বেসিক্যালি লাভটা হয় যে মেকিং এ, এবং কথাটা খুব খারাপ শোনাবে বাংলায় বলে আমি বলছি, সেটা হচ্ছে লাভটা আসলে শ্রমিক ঠকানো লাভ। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট নেগোসিয়েশন শুরু হয় আমেরিকার সাথে। টিফার পরের স্টেজ হয় টিকফা। তো এগুলো তো ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। আমাদের উচিত ছিল ইতিমধ্যেই ওই যে বাইলেটারাল ফ্রি ট্রেড নেগোসিয়েশন বা এফটিএ সেটা করে ফেলা। তোদের এই বিপ্লবটা হয়েছে ফলে এখানে এই ঝামেলাটা থাকে। ফলে একটা কমন ভিশন আমরা তৈরি করতে পারি না, যেটা ধরেন অগস্ট সেপ্টেম্বরের মধ্যে করা যেত। আহ, আমি নিজেও লিখেছি যে প্রফেসর ইউনূসের সরকারের কাজের একটা লিস্ট থাকা দরকার ছিল। এই ব্যবস্থা যেটা নেওয়া হয়েছে, এটা প্রথমত বাংলাদেশ স্পেসিফিক কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। ডোনাল্ড ট্রাম্প সবকিছুর জন্য আমেরিকা ফার্স্ট, টু মেক আমেরিকা গ্রেট এগেইন, এই সমস্ত তার যে নীতি, ইলেকশনের আগে যে কথাগুলো বলেছেন, সেই লবিগুলোকে স্যাটিসফাইড করার জন্য এই ব্যবস্থাগুলো নিয়েছেন। কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট যতই ম্যাড হন না কেন, তার পিছনে তো কিছু স্কিল মানুষ থাকে, তার পিছনে কিছু বুদ্ধিমান মানুষ থাকে, তার পিছনে কিছু বাণিজ্যিক ভাবে স্বার্থপর মানুষ কিছু থাকে। সুতরাং তারা জানে যে আমেরিকার যে পরিমাণ বাণিজ্য ঘাটতি সারা পৃথিবীতে বিভিন্ন দেশের সাথে হয়েছে, সেই বাণিজ্য ঘাটতি যদি পূরণ করতে হয় তাহলে সিগনিফিক্যান্ট রেটে ট্যারিফ ইম্পোজ করতে হবে। সেই সেই রেটটা একটা ম্যাডনেসের পর্যায়ে চলে গেছে, সে কথা সত্য। কিন্তু এটা প্রথমত বাংলাদেশ স্পেসিফিক ব্যবস্থা ছিল না। কিন্তু আমরা যেটা মিস করেছি, ট্রেন যেটা মিস করেছি, প্রফেসর ইউনূসের মতো বিশ্বখ্যাত মানুষ, যার আমেরিকান লবি অত্যন্ত স্ট্রং, নট অনলি ইন দ্য ডেমোক্রেটিক পার্টি, নট অনলি বিল ক্লিন্টন অ্যান্ড হিলারি ক্লিন্টন, আমেরিকান সিনেটররা লেফট অ্যান্ড রাইট, রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেট, তার তো বন্ধু বান্ধবে ভরা। সুতরাং প্রফেসর ইউনূসকে আমরা ক্যাপিটালাইজ করতে পারি নাই। এবং সেখানে এই যে অন্য দুজন বক্তার সাথে আমি খুবই একমত যে প্রফেসর ইউনূস বললেন, প্রফেসর ইউনূস গ্লোবাল ফিগার, কিন্তু এটা তো ফলো আপ করতে হবে ডিপ্লোম্যাটদের। সেইখানে বোধহয় ঘাটতিটা এক্সপোজ হয়ে গেছে। সেটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আমি সলিউশনে যাওয়ার আগে গার্মেন্টস এর দিকটা বলি। আমরা যে ধরনের গার্মেন্টস আমেরিকাতে এক্সপোর্ট করি, সেগুলো আমরা সবসময় বলে থাকি যে লোয়ার এন্ডের প্রোডাক্ট, দামে কম, কিন্তু কোয়ালিটিতে যে কম তা কিন্তু না। মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরুন আমি যে শার্টটা পরেছি, এটা যদি বাংলা মেড ইন বাংলাদেশ হয়, এটা আমেরিকাতে এটার দাম ধরা যাক $50। কথার কথা, এই একই কোয়ালিটির শার্ট যদি মেড ইন ভিয়েতনাম হয়, ওটা $70-75। আহ, হুম। আমি আগের আগের কম্পারিজনে বলছি। ফলে সেম কোয়ালিটি বাংলাদেশ কিন্তু প্রাইস কম পায়। সেটা ওই যে আমার আগের বক্তা বলেছেন যে বায়াররা এখানে সুযোগটা নেয়। আমাদের যেহেতু গার্মেন্টস এর একটা দুর্নাম আছে এবং এই বাস্তবতাও আছে যে আমাদের বেসিক্যালি লাভটা হয় যে মেকিং এ, এবং কথাটা খুব খারাপ শোনাবে বাংলায় বলে আমি বলছি, সেটা হচ্ছে লাভটা আসলে শ্রমিক ঠকানো লাভ। অনেক ক্ষেত্রেই, সবার জন্য না হোক, অনেক ক্ষেত্রে শ্রমিক যে ঠকে, ওইটা হচ্ছে লাভ। হুম। আচ্ছা, দুঃখজনক এটা। তো এটা আপনি এখন অনেকগুলো গার্মেন্টস যারা কমপ্লায়েন্ট গার্মেন্টস আছে বাংলাদেশে, তারা কিন্তু এক্সপোর্টে ভালো করছে। কিন্তু আমাদের কমন দুর্বলতা হচ্ছে আমরা প্রাইস বার্গেনিং এ ভালো করি নাই। অনেক ক্ষেত্রে ভালো প্রোডাক্টের পরেও যেহেতু মেড ইন বাংলাদেশ বা বাংলাদেশ ব্র্যান্ড খুব ভালো করে দাঁড় করতে পারি নাই। এবং ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন ক্যাপাসিটি আমাদের কম। ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন ক্যাপাসিটি বলতে আমি শুধু ডিপ্লোম্যাটরা করবে তা না, এটা ন্যাশনাল ব্যাপার, সেটা আমিও তার মধ্যে পড়ি। আমার দুর্বলতাও জাতির দুর্বলতা হিসেবে গণ্য হবে। বা কোনো ব্যবসায়ী নেগোশিয়েট করতে পারে না, সেটাও জাতীয় দুর্বলতা। কোনো এনজিও লিডার যদি না পারে, তারও দুর্বলতা। সুতরাং এজ এ হোল আমাদের দুর্বলতা আছে, শুধু ডিপ্লোম্যাটদের না, আমাদের জাতি হিসেবে দুর্বলতা আছে। ফলে ওইটা আমরা পারি নাই বলে আমরা দামে পিছিয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা থাইল্যান্ডের একজন প্রাইম মিনিস্টার ছিলেন থাকসিন সিনাওয়াত্রা। উনাকে আমি একবার কভার করেছিলাম 2003-এর, সম্ভবত ঢাকায় এসেছিলেন। উনি একটা মজার কথা বলেছিলেন যে আমরা এই অঞ্চলের দেশগুলো পশ্চিমে ইউরোপ আমেরিকাতে যখন এক্সপোর্ট করি, আমরা বলি কম্পিটিটিভনেস, খুব মানে গাল ভরা কথা বলি যে এটা প্রতিযোগিতার সক্ষমতা। প্রতিযোগিতার সক্ষমতা মানে আমি দাম কম রাখবো, তাতে হয় কি তার কনজিউমার লাভবান হবে। থাকসিন সিনাওয়াত্রা বলেছেন যে আমরা আসলে পশ্চিমী কনজিউমারদের কনজামশনটা সাবসিডাইজ করি, কম দামে দেই, এক্সপোর্ট করে ধন্য হই, জব ক্রিয়েশন হয়, ঠিক আছে, কিন্তু একই সাথে তারা কম দামে কেনার সুযোগ পায়। ফলে বাংলাদেশ থেকে যদি গার্মেন্টস এর মূল্য আমেরিকান মার্কেটে বেড়ে যায়, আমি মনে করি না ভিয়েতনাম বা অন্য দেশ ওভারনাইট এটা রিপ্লেস করতে পারবে। কারণ এটা এইগুলা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে এটা তো সময় লাগে। বাংলাদেশের একটা ক্যাপাসিটি হয়েছে, ভিয়েতনাম তার ক্যাপাসিটি হয়েছে। ভিয়েতনাম অন্যান্য ইন্ডাস্ট্রিতে ফোকাস করছে গার্মেন্টস এর সাথে সাথে। চাইনিজ এবং ইভেন অন্যান্য দেশের
ইন্ডাস্ট্রিয়াল রিলোকেশন হচ্ছে ভিয়েতনামে, সুতরাং ভিয়েতনামের নিজস্ব বার্ডেনও আছে। সুতরাং আমি মনে করি না যে আমাদের ওভারনাইট যাবে, কিন্তু মুশকিলটা হবে আমেরিকাতে, মানে আপনি কনজামশনের কথা বলছেন, তো আমেরিকান কনজিউমারদের উপর এক ধরনের চাপ পড়বে দাম যখন বেড়ে যাবে, কারণ বাংলাদেশি এই গার্মেন্টস গুলো তারা কিনে যথেষ্ট পরিমাণে অভ্যস্ত হয়ে গেছে। এখন আমাদের ডিপ্লোম্যাটিক ফেলিয়ারের আরেকটা বড় ফেলিয়ার হচ্ছে আমরা সময় মতো কাজগুলো করি না। 2003-এ টিফা ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট নেগোসিয়েশন শুরু হয় আমেরিকার সাথে। টিফার পরের স্টেজ হয় টিকফা। তো এগুলো তো ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। আমাদের উচিত ছিল ইতিমধ্যেই ওই যে বাইলেটারাল ফ্রি ট্রেড নেগোসিয়েশন বা এফটিএ সেটা করে ফেলা। সেটা করে ফেললে এই এই যে ট্যারিফ স্ট্রাকচারের মধ্যে আমরা পড়তাম না, আমেরিকা থেকে আমরা স্পেশাল ফ্যাসিলিটি গুলো পেতে পারতাম। এবং গত যে 3 মাস চলে গেল, আমি একটু অবাক হচ্ছে। আমি আমি খুব ইনফর্ম না, মানে আমি পররাষ্ট্র সচিবের সাথে আমার কথা হয়নি এই বিষয়ে, আমি কাউকে সরকারের কাউকে জিজ্ঞেস করিনি, সেজন্য আমি পরিষ্কার বলতে পারছি না। কিন্তু একটু অবাক হচ্ছে যে এই 3 মাসে প্রফেসর ইউনূসের চিঠি দেওয়া, মানে এটার মধ্যে কেন লিমিটেড থাকবে, কেন এফটিএ নিয়ে কথাবার্তা আগালো না। এবং এখন তো আমরা অ্যাডভান্টেজিয়াস পজিশনে ছিলাম, বাংলাদেশের সাথে আমেরিকার অ্যাজ এ হোল সম্পর্ক কিন্তু ভালো, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট মানে এ ম্যাড প্রেসিডেন্ট আমেরিকার দায়িত্বে আছে। সেটা থাকবে, কিন্তু ম্যাড প্রেসিডেন্টের পিছনে কিছু সুস্থ মানুষও তো থাকে। সেখানে আমাদের আলোচনাটা এগোনো যেতে পারতো, সেটা হয়নি, এটা আমি একটু অবাক হয়েছি। না, এম্বাসেডর সাকিব আলী যেটা বলেছেন যে এটা মানে ইউনিভার্সাল ভোটিং রাইট, ভোটটা একটা মানে একটা ইউনিভার্সাল ব্যাপার, সুতরাং এখানে বয়স ভিত্তিক এরকম ডিসক্রিমিনেশনের কোনো সুযোগ নাই। এরকম নানা ধরনের কিংবদন্তিমূলক আইডিয়া আসবে, সেই আইডিয়াগুলো ধোপে টিকবে এখানেও না। কি শফিকুল আলম এক ধরনের মানে আলোচনা ঝড় ওঠানোর জন্য বা এক ধরনের কৌশল অবলম্বন করছেন কিনা এনসিপি বা কাউকে সুবিধা দেওয়ার জন্য? আমার কাছে মনে হয়েছে যে শফিকুল আলম আমার কলিগ ছিলেন, সাংবাদিক হিসেবে পরিচিত, আমার সাথে সম্পর্ক ভালো, কিন্তু পাবলিকলি আমার বলতে একেবারেই দ্বিধা নেই। তার পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যথেষ্টই দুর্বল। কারণ ধরেন আমি একটা এক্সাম্পল দেই, ভারতে হাই কমিশনার প্রফেসর ইউনূসকে যখন মিট করলেন, তারপর শফিকুল আলম যখন ব্রিফিং করছেন, গড় গড় করে A to Z বলে দিচ্ছেন, যেই বলেছেন এই বলেছেন। এখানে একজন ডিপ্লোম্যাট আছেন, এটা কি বলা যায় কোনো অবস্থাতেই? আর শফিকুল আলম প্রায় ভুলে যাচ্ছেন যে উনি আসলে সরকারি চাকরি করছেন, উনি যে সাংবাদিক নাই এটা উনি একেবারে বুঝতে পারছেন না যে উনি সাংবাদিক নাই। কারণ সরকারি, আপনি তো পাবলিক সার্ভেন্ট, আপনার অনেক লিমিটেশন আছে, সব কথা বলা যায় না। এই যে এখানে আমরা কথা বলছি অনেক ফ্র্যাঙ্কলি বলছি, তারপর আমি বলছি আমি 100% কথা বলছি না, বলাও যায় না, বলা উচিত না, এটা ডিসেন্সি আছে, বলা যায় না। আর সেখানে যখন বলছেন যে এনসিপির সাথে থাকার ব্যাপারটা, এটা অনেকগুলো ক্ষতির কারণ হয়েছে। একটা হলো যে আই মে হ্যাভ এ পলিটিক্যাল মাইন্ড, আমি তো ভোটার, তো ভোট দেই কোনো না কোনো দলকে, কিন্তু আমি অনেকগুলো নিউজ পেপারে কাজ করেছি। আমার এনায়েতুল্লাহ খান আমার বস ছিলেন, এডিটর ছিলেন নিউ এজে। উনি বলেছেন যে আমরা এডিটোরিয়াল পেজে অবস্থান নেব, মানে অপিনিয়ন জায়গায় আমাদের একটা অপিনিয়ন থাকবে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, যেটা আমরা ন্যায় বলে মনে করব, এটা আমাদের অপিনিয়ন। কিন্তু নিউজ পেজ যেগুলো মানে রিপোর্ট, সেখানে কিন্তু অ্যাজ ইট ইজ, কোন রকম হাত দেওয়ার কোন ফ্যাক্ট উইল ডিটারমিন নিউজ কি হবে। সেখানে সাংবাদিকের পক্ষে ওপেনলি অবস্থান নেওয়া, তাহলে আপনি সাংবাদিক না হয়ে এনসিপিতে বা বিএনপিতে জয়েন করলে সবচেয়ে ভালো হয়। তখন প্রফেশনালিজমের কোনো ব্যাপার থাকে না যে আপনি পার্টিতে জয়েন করেছেন। কিন্তু রিপোর্টার হলে এনসিপির সাথে থাকতাম, আমি নিজে সরাসরি তার মুখে শুনিনি কথাটা, যেটা আপনি রেফারেন্স দিলেন, আমি একটু শুনলে হয়তো বুঝতে পারবো। আমি এটা পত্রিকায় এসেছে, সাংবাদিক হলে হ্যাঁ, উনি হ্যাঁ, বলেছেন না আমি বুঝছি, টুইটে আমি বুঝছি, পাঠিয়ে আমি দিতে। কনটেক্সট, না আমি কনটেক্সটটা যেহেতু জানি না, যেরকম আমাদের ওই যে পতিত সরকারের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আমার হৃদয়টা, মনটা শাহবাগে পড়ে আছে। এখন ওরকম চিন্তা থেকে কিনা যে মানে তার হৃদয়টা এনসিপির পক্ষে আছে, সেটা থাকতেই পারে, নাথিং রং, কিন্তু তাহলে তো ওই প্রেস সেক্রেটারি পদ থেকে সরে গিয়ে বললে ভালো হতো। কারণ ওই সরকারি পজিশন থেকে বললে আমাদের এই বক্তারা সবাই একমত যে নিরপেক্ষতা থাকে না। আর আমি এখন স্ট্রংলি মনে করি যে নির্বাচনী আবহ যখন তৈরি হবে, তখন সরকারের কিছু লোক যোগ বিয়োগের বোধহয় প্রয়োজন পড়বে। এবং 1 বছর সরকারের হয়ে গেলে তো তার পারফরমেন্স রিভিউ করার ইস্যুটাও আসবে। একটা হলো যে একটা জিনিস হতাশ হয়েও হতাশ না হবার নয়, এই কারণে যে এই ধরনের বিপ্লবোত্তর পরিস্থিতিতে কিছু অ্যানার্কি হয়, কিন্তু এবং আমাদের বিপ্লবের ধরনটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল বা প্যারামাউন্ট লিডারের নেতৃত্বে এই বিপ্লব হয় নাই, এটা গণমানুষের ছাত্রদের এই বিপ্লবটা হয়েছে। ফলে এখানে
এই ঝামেলাটা থাকে। ফলে একটা কমন ভিশন আমরা তৈরি করতে পারি না, যেটা জি। ধরেন অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে করা যেত। আহ, আমি নিজেও লিখেছি যে প্রফেসর ইউনূসের সরকারের কাজের একটা লিস্ট থাকা দরকার ছিল, সেটা সরকারই করতে পারতো অথবা রাজনৈতিক দল বা অন্য স্টেক হোল্ডার মিলে করে দিতে পারতেন। সেই জিনিসটাও ঘটে নাই। তো এখনো আমি একটা কথা বলে এখন শেষ করব, সেটা হচ্ছে সরকার সরকারের কাজ করবে, আমরা বাইরে থেকে সাজেশন দেবো, কিন্তু এই যে আমরা যারা বলি, লিখি বা কথা বলি, মানে সিভিল সোসাইটি অ্যাজ এ হোল, মানে সিভিল সোসাইটি মানে করায়ত্ত করার সিভিল সোসাইটির কথা বলছে না, বা বিএনপি আওয়ামী লীগের দিকের যে দলীয় সিভিল সোসাইটি থেকে সেরকম অর্থে বলছে না, রিয়েল সিভিল সোসাইটি, মানে সমাজের ভিন্ন ভিন্ন ভয়েস, এদের একটু জোরে সোরে কথা বলা উচিত। কোন কোন ক্ষেত্রে সকলে কেউ কেউ মিলে কথা বলা উচিত, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। এই ভয়েসটা স্ট্রং থাকলে তখন হয় কি, পলিটিক্যাল পার্টিগুলোর উপর পজিটিভ প্রভাব পড়ে, সরকারের উপরও পড়ে, এবং কনসেনসাস মেকিং এও এই ভয়েসটা হেল্পফুল হয়। সুতরাং আমাদের সবার জায়গা থেকেই আমি মনে করি যে হতাশ হয়ে কথা বলা বন্ধ করার চেয়ে কথা বলতে থাকা দরকার। আমি এই